ও এই বাবরি মসজিদটা ঠিক ইলেকশনের আগে ওর মনে পড়ে গেল। বাবরি মসজিদের নামে মসজিদ করা মানে আপনি মসজিদ করবেন না, রাজনীতি হবে। আপনি যেখানে অযোধ্যায় ভাঙা হয়েছিল ওই জায়গায় যদি আজ থেকে 100 বছর পরেও কেউ করে, আমার দোয়া তার জন্য থাকবে, কারণ ওটা জোর করে ভাঙা হয়েছিল, ওটা আমার অধিকার। ওর মুখ থেকে শিলান্যাস বেরোচ্ছে। ও যদি আল্লাহওয়ালা লোক হতো তাহলে কিন্তু ওর মধ্যে থেকে হতো মনে হতো যে বুনিয়াদ আমি দেব মসজিদের, আবার তারপরে উনি বাবরি মসজিদ করবেন। 33 বছর পর হঠাৎ বাবরি মসজিদ কেন মনে পড়লো? তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রজেক্ট এই বাবরি মসজিদ, মমতা বন্দ্যোপাধ্যায়ের কনসেন্ট ছাড়া কিন্তু তার বিধায়ক এত কথা বলতে পারে না। সে হাজার হাজার মসজিদ চলে যাচ্ছে কিন্তু সেদিকে খেয়াল নেই, কিন্তু একটা মসজিদ নেই, সেইটা হবে সেই স্বপ্নে বিভোর। ফটাং ফটাং কথা শুনে মনে হয় খুব বীর, খুব সাহসী লোক, বাপের বেটা। তাকে আসলে ছুটটা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে। তাকে এই যে মুর্শিদাবাদে হুমায়ুন কবির বাবরি মসজিদের ঘোষণা দিয়েছে, 100 জন শহীদ হলে 500 জনকে শহীদ করে দেবো ওখানে। মুসলমানরা ধর্মের ব্যাপারে আবেগপ্রবণ হয়, এইটা মুসলমানদের সমস্যা। দেখুন আজকে ওয়াকফ সম্পত্তির যে আইন হয়েছে তাতে যে ওয়াকফ বাই ইউজার কনসেপ্টটাকে সরিয়ে দিচ্ছে, ধারাটাকে সরিয়ে দিচ্ছে, এবং যে উমিদ পোর্টালে রেজিস্ট্রেশন করতে বলেছে। এখনও পর্যন্ত লোক উমিদ পোর্টাল কী জিনিস তাই জানে না, কি আপলোড করবে কীভাবে করবে জানে না। এই হাজার হাজার মসজিদ চলে যাচ্ছে কিন্তু সেদিকে খেয়াল নেই, কিন্তু একটা মসজিদ নেই, সেইটা হবে সেই স্বপ্নে বিভোর। আর যেটা মূল চক্রান্ত, বাবরি মসজিদ 33 বছর পর হঠাৎ বাবরি মসজিদ কেন মনে পড়লো? বাবরি মসজিদের আঘাতটা তো এতদিন নয়, 33 বছর পর হঠাৎ মনে হচ্ছে বাবরি মসজিদ তৈরি করতে হবে, আর তাতে মানুষ পাগল হচ্ছে। কিন্তু আমার কথা হলো এই লোকটা আজও তৃণমূলের বিধায়ক। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রজেক্ট এই বাবরি মসজিদ, মমতা বন্দ্যোপাধ্যায়ের কনসেন্ট ছাড়া কিন্তু তার বিধায়ক এত কথা বলতে পারে না। সে মমতা বন্দ্যোপাধ্যায়কে হুমকি দিচ্ছে, তোমাকে আমি মুর্শিদাবাদে শূন্য করে দেবো। সে বলছে যে আমি আলাদা দল করব। সে কখনো অভিষেকের সঙ্গে বসে বলছে না আমার স্যাটিসফাইড, আমার কোনো কমেন্টস, আমি এখন কিছু বলবো না। আবার বলছে আমার ফাইনাল ডিসিশন দল করব। আর সেই লোকটাকে এখনও দলে রেখে দিয়েছে মুখ্যমন্ত্রী। তাহলে যার এই ধরনের ফটাং ফটাং কথা শুনে মনে হয় খুব বীর, খুব সাহসী লোক, বাপের বেটা, তাকে আসলে ছুটটা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে। তাকে প্রথমে হিরো বানাচ্ছে, তারপরে হিরোকে দিয়ে ভিলেনের কাজটা করাবে। আপনারা বলুন, এই যে বাবরি মসজিদ নিয়ে এত ওর উন্মাদনা, বাবরি মসজিদ করবই, এখানেই করব, এত শহীদ হলেও করব, তাহলে পুরো ওয়াকফ সম্পত্তি নিয়ে যখন পুরো দেশ উত্তাল হলো তখন তো আমরা হুমায়ুন কবিরকে কোথাও দেখিনি আল্লাহর সম্পত্তি নিয়ে তার কোনো টেনশন ছিল না। যখন মুখ্যমন্ত্রী বলল যে ওয়াকফ নিয়ে কথা হবে না, কেউ যদি গুলিগুলি করে আমার থেকে বড় শত্রু হবে না, তখন তো সেইটার কথা ও প্রতিবাদ করলো না। যখন বেলডাঙায় দাঙ্গা হলো, বেলডাঙায় মসজিদ করবে, বেলডাঙায় যখন দাঙ্গা হলো মুসলমানরা কোণঠাসা হয়ে গেল, কার্তিক মহারাজের অত্যাচারে আমরা আতঙ্কিত, তখন তো ওর কার্তিক মহারাজের সঙ্গে সুসম্পর্ক, তখন তো ও বেলডাঙায় একবারও গেল না। যখন ধুলিয়ানে, যখন মুর্শিদাবাদের বুকে যখন হাজি শামসেরগঞ্জে হাজি আখতার হোসেনের যখন হত্যাকাণ্ড হলো, পুরো শামসেরগঞ্জ উত্তাল, তখনও একবারও মুসলমানদের পাশে দাঁড়ায়নি। এই রিসেন্ট যে ওয়াকফ আন্দোলনকে নিয়ে যে দাঙ্গার পরিস্থিতি হলো তাতেও একবারও ওখানে মুসলমানদের পাশে দাঁড়ায়নি। লালগোলা থানা যে বাড়িতে ঢুকে ঢুকে দরজা ভেঙে ঢুকে যে ওখানে হিরোইন আর বম আর কিছু করছে, লুটপাট চালাচ্ছে, একবারও মুসলমানদের পাশে দাঁড়ায়নি। মুর্শিদাবাদে যে একটা 80 লক্ষ মানুষের বাস, সেখানে একটা ইউনিভার্সিটি দরকার, মুসলমানদের জন্য না, মুর্শিদাবাদের জন্য একটা ইউনিভার্সিটি দরকার। ওর কখনো মনে হয়নি আমাদের ওবিসি ঘোটালায় ওবিসি সার্টিফিকেট বাতিল হলো, ওবিসি A B করে এমন হলো আমরা কোনোদিন আর চাকরি পাবো না, কই একবারও প্রতিবাদ করলো না। এই মানুষটা হঠাৎ আল্লাহওয়ালা হয়ে গেল। এই বিজেপি RSS লোকটা হঠাৎ বলছে শহীদ হয়ে যাবো, প্রাণ দেবো। জাত বড়, দল বড় নয়, কিন্তু আজও তো সেই দলে আছে। জাত যখন বড়, দল যখন বড় নয়, দল কেন ছাড়লো না? আর মমতা বন্দ্যোপাধ্যায় এখন ওকে দল থেকে বার কেন করলো না? মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা প্ল্যান, ও এই বাবরি মসজিদটা ঠিক ইলেকশনের আগে ওর মনে পড়ে গেল, এবং বাবরি মসজিদ করবে এখনও কিন্তু বলতে পারেনি জমিটা কোনটা। এত সিক্রেসি কেন? 4 তারিখে বলবে। হ্যাঁ, এটা সিক্রেসি কেন? দেখুন, বাবরি মসজিদ যদি যে বলছে 150 কোটি টাকার প্রজেক্ট হবে, বিশাল একটা প্রজেক্ট হবে, তাহলে নিশ্চয়ই তার প্রথমে সয়েল টেস্ট হবে, অত বড় প্রজেক্ট হবে, তার নিশ্চয়ই একটা ডিজাইন হবে আর্কিটেক্টের,
তার নিশ্চয়ই স্ট্রাকচারাল একটা ইঞ্জিনিয়ারিং হবে, সেইগুলো নিশ্চয়ই পঞ্চায়েত থেকে, পৌরসভা থেকে বা পূর্ত দপ্তর থেকে পাস করাতে হবে। এরকম কোনো কাজ করেছে কি নাকি পুরো আকাশে স্বপ্নের প্রাসাদ আকাশেই তৈরি হচ্ছে? তাহলে এইগুলো ও কিছুই করেনি। কিন্তু এই যে ফাটকাবাজির কারবার, হোর্ডিং আগে লেগে গেল, প্রেস কনফারেন্স আগে হয়ে গেল। আপনি বলুন আজ পর্যন্ত কোন আল্লাহওয়ালা মানুষ মসজিদ তৈরি করছে তার প্রেস কনফারেন্স করেছে, তার ডিজাইনটা পাবলিসিটি করেছে, মিডিয়াতে তুলে ধরেছে? কোনো দিন দেখেছেন কি? আর ও বলছে আমি শিলান্যাস করব। মুসলমানরা মসজিদ করলে বুনিয়াদ দেয়, মন্দির হলে শিলান্যাস হয়। এই শিলান্যাস শব্দটা আমরা রাম মন্দিরের ক্ষেত্রে দেখেছি। যেহেতু ও বিজেপি করতো, এখনও মনে হয় আরএসএসের লোক, তাই ওর মুখ থেকে শিলান্যাস বেরোচ্ছে। ও যদি আল্লাহওয়ালা লোক হতো তাহলে কিন্তু ওর মধ্যে থেকে হতো, মনে হতো যে বুনিয়াদ আমি দেব মসজিদের। আবার তারপরে উনি বাবরি মসজিদ করবেন। মসজিদটা হবে কি হবে জানি না, কিন্তু এই ফাটকা কারবার করে ও হাইলাইট হয়েছে। বিশ্ব হিন্দু পরিষদ ওকে বলছে মুন্ডু চাই 1 কোটি টাকা দেবো। তাহলে বলুন ওর কিছু হবে না? বিশ্ব হিন্দু পরিষদ ওর কিছু করবে না, কারণ ওই বিশ্ব হিন্দু পরিষদের লোক। এই যে কম্পিটিশানটা হচ্ছে, একদিকে বাবরি মসজিদ, একদিকে ওরা বলবে যে আমরা রাম মন্দির করবো। অলরেডি ওরা ঘোষণা করে দিয়েছে ওরা রাম মন্দির এখানে করা মানে কম্পিটিশানে তারপরে পুরো দেশ থেকে রস আসবে। যেমন আডবাণী এসেছিল, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ওইখানে তর্পণ করবে, জল দেবে, মিছিল হবে। সেই মিছিলে কাউন্টারে আমাদের ভূমিপুত্র হুমায়ুন কবির হুঙ্কার দেবে যে এইটা আমার 80% বাস। উনি যে বলছেন আমাদের এখন 34% আছে, এই মসজিদ তৈরি করলে 40% হয়ে যাবে। এই পার্সেন্টেজের কথাটা আসছে কেন? তাহলে যেখানে মুসলমান 2%, 5%, 10% আছে, তাদের কি হবে? এটা মেনে নেওয়ার কথা না। কোথাও হিন্দু কম আছে, কোথাও মুসলমান কম আছে, কোথাও আদিবাসী কম আছে। আমরা কি এই শক্তির বলে মসজিদ তৈরি করব? মসজিদ তো অনেক তৈরি হয়, পাড়ায় পাড়ায় ছোটো ছোটো বড় বড় মসজিদ তৈরি হয়। কোথাও পার্সেন্টেজ দেখাও না, যেখানেই মুসলমান আছে সেখানেই মসজিদ হবে। না, হুমায়ুন কবির বলছেন যে আমার কি একার দায়িত্ব সম্প্রীতি বজায় রাখা বা শান্তি বজায় রাখা? উভয় পক্ষের দায়িত্ব। কিন্তু তাই বলে কি আমি দাঙ্গার পথ খুলে দেবো? প্রথম কথা, উনি কি নামাজ পড়েন? উনি এর আগে কখনো পুরো জীবনে মসজিদ করেছেন কি? আজকে হঠাৎ বাবরি মসজিদই কেন ওনাকে করতে হবে? বাবরি মসজিদের ইতিহাস কি কারো অজানা? কত দাঙ্গা, কত শহীদ, কত আগুন জ্বললো, পুরো দেশে মুসলমানদের কত ক্ষয়ক্ষতি হলো। আমরা তারপরেও মেনে নিয়েছি সুপ্রিম কোর্টের রায়, মন থেকে মানিনি। আমরা মেনে নিয়েছি যাতে মুসলমানদেরকে এই অশান্তির পথ থেকে বাঁচিয়ে আনা যায়, দেশে একটা স্টেবিলিটি হোক। আপনি সেই চ্যাপ্টারটা আবার ওপেন করছেন, বিশ্ব হিন্দু পরিষদে আরেকটা জায়গা করে দিচ্ছেন। প্রথম কথা, আপনি তো পলিটিশিয়ান। আপনি সাধারণ মানুষের জন্য স্কুল, কলেজ, ইউনিভার্সিটির কথা বলবেন, তার শিক্ষা, স্বাস্থ্য, সুরক্ষার কথা বলবেন না, আপনি মসজিদ করবেন। ব্যাপারটা ঠিক গোলমেলে। যেমন মুখ্যমন্ত্রী জগন্নাথ মন্দির করছেন, মহাকাল মন্দির করছেন, উনি দুর্গাঙ্গন করছেন, তাহলে আপনিও তো সেই একই কাজ করছেন। আমরা নিশ্চয়ই মুখ্যমন্ত্রীর ওই সরকারি টাকায় ওই মন্দির তৈরিটাকে পছন্দ করিনি। আমরা ওনার দুর্গাঙ্গন, ওনার মহাকাল মন্দির আমরা কেউ সমর্থন করছি না। এখানে কমিউনিস্টরা, কংগ্রেসেররা, সমস্ত সমাজসেবী মানুষ বলেছে এটা সংবিধান বিরোধী কাজ। তাহলে আজকে যদি বলেন মুখ্যমন্ত্রী যদি করতে পারে মন্দির, তাহলে আমি কেন মসজিদ করব না? আমার অধিকার আছে। আপনি মসজিদ করুন, বেশক করুন, কিন্তু বাবরি মসজিদের নামে মসজিদ করা মানে আপনি মসজিদ করবেন না, রাজনীতি হবে। আপনি লিখে রাখুন মসজিদ হবে না, ও মসজিদ করবেও না। কিন্তু এই যে পরিবেশটা ধ্বংস করছে, মানে মুর্শিদাবাদ একটা ভয়ঙ্কর ষড়যন্ত্রের শিকার। আপনারা জানেন স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত মুর্শিদাবাদকে উঠতে দেওয়া হবে না। ওখানে 4টে চিনি কল ছিল, আজ একটাও নেই। ওখানে কোনো শিল্প কলকারখানা কিচ্ছু নেই। ওখানে নদী ভাঙনের প্রকোপে হাজার হাজার গ্রাম চলে গেছে। আমি হিন্দু মুসলমানের কথা বলবো না, গ্রাম চলে গেছে। সেই নদীর পাড় আজ পর্যন্ত কেউ ভাঙেনি। এটা একটা বড় ক্ষত। আপনি দেখবেন ওখানে রেল যোগাযোগ খুব দুর্বল, সময় বেশি লাগে, রেল কম, মানুষ বাদুর ঝোলা হয়ে যায়, খুব কষ্ট। মুর্শিদাবাদে যোগাযোগ ব্যবস্থা খুব খারাপ। এখন ন্যাশনাল হাইওয়েটা হয়ে বাসের যাত্রা একটু ইমপ্রুভ হয়েছে, কিন্তু তার টিকিট অনেক বেশি। আপনি বলুন ওইখানে বিড়ি ছাড়া কোনো রোজগার নেই। মেয়েরা বিড়ি বাঁধে আর ছেলেরা ভিন রাজ্যে যায় কাজের জন্য, লেবার খাটতে, কেননা ওখানে কোনো কলকারখানা নেই, কিছু নেই। সেই জায়গায় বিড়ি বাঁধা আমার মায়ের বাটারা, আমার লেবারের বাটারা, তারা আজকে লেখাপড়া শিখেছে, ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে, এবং পুরো পশ্চিমবাংলার সবথেকে বেশি ডাক্তার ইঞ্জিনিয়ার মুর্শিদাবাদ দেয়। তারা ছোটো ছোটো ব্যবসা করতে করতে এখন বড় ব্যবসা হচ্ছে, সেখানে হোটেল হচ্ছে, রেস্তোরাঁ হচ্ছে, বিল্ডিং হচ্ছে, প্রমোটিং হচ্ছে, স্কুল হচ্ছে। আগামী দিনে ওরা কলেজ, ইউনিভার্সিটিও করবে। এই যে অদম্য সাহস লড়াই করার, বেঁচে থাকার লড়াই, আজকে পুরো মুর্শিদাবাদ বাংলাকে পথ দেখাচ্ছে। এমন একটা জায়গায় এসছে, আগামী
10 থেকে 20 বছর যদি শান্তি থাকে, আবার কিন্তু বাংলার সবথেকে মানে অর্থনীতির ক্যাপিটাল, শিক্ষার ক্যাপিটাল, সমস্ত কিছুর ক্যাপিটাল কিন্তু আবার মুর্শিদাবাদ হবে। কিন্তু অনেকেই তো আশঙ্কা করছে যে এই যে মসজিদ মন্দিরের যে রাজনীতি আবার মুর্শিদাবাদে শুরু হলো, একটা সময় এই যে শান্তিতে এখন মুর্শিদাবাদবাসী আছে অন্তত নিরাপত্তা বা বিভিন্নভাবে, সেখানে তো ওই কাশ্মীরের মতো একটা সিচুয়েশান হয়ে যেতে পারে, মানে বন্দুকের নলে সাধারণ মানুষের জীবনযাপন করতে হতে পারে। এক্স্যাক্টলি, আপনি জানেন একটা অর্ডার হয়েছে, বর্ডার থেকে 50 কিলোমিটার মতো বিএসএফের এখতিয়ারে দেওয়া হয়েছে। বহুকাল ধরে আপনি দেখবেন জলঙ্গিতে জলের কেসে 700-800 পরিবার ধ্বংস, তাদের বউ বাচ্চারা ভিক্ষা করে খাচ্ছে। আর বিএসএফের অত্যাচার, এমনি পুলিশের অত্যাচার, ওসিদের বিনা কেসে ধরে নিয়ে যাওয়া, তোলা, আপনার এনআইএর অত্যাচার, খামাখাই লোককে তুলে নিয়ে চলে যায় নিরীহ লোকগুলোকে। এরা সবসময় ওটাকে চেপে রাখার চেষ্টা করেছে। আপনার ধুলিয়ানের যে দাঙ্গা, তাতে ওখানকার মানুষের আতঙ্কিত করে কোমর ভেঙে দিয়েছে। লালগোলা থানা একই কাজ করছে, আতঙ্ক ছড়াচ্ছে। এটা বড় প্রজেক্ট, বহরমপুর থেকে বেলডাঙ্গা, রেজিনগর, এই পুরো লোয়ার পার্টটাকে একদম ধ্বংস করে দেবে। এইটা এত বড় কাণ্ড হবে, হাজার হাজার মুসলমান জেল খাটবে, যুবকরা, হাজার মুসলমান পরিবার ধ্বংস হয়ে যাবে। আসলে এদের মনোবল, এদের যে উপরে উঠে আসার যে অদম্য সাহস, লড়াই করছে। আমি আপনাকে বলবো, ওখানে কিছু স্কুলে আছে, যেমন ফারাক্কার তুলসীপুকুর হাই মাদ্রাসা, সেখানে 2600 স্টুডেন্ট, একটা টিচার, একটা টিআইসি সেই স্কুলে যায় না। আপনি বুঝতে পারেন 2600 স্টুডেন্টের একটা টিচার। আবার আরেকটা জায়গায় আমি ফারাক্কাতেই দেখেছি 1200 স্টুডেন্ট, দুটো টিচার। আবার একটা দেখবেন ওই ধুলিয়ান হাই মাদ্রাসা। না, যেই মসজিদের কথা হলো অমনি আপনি শিক্ষার কথায় ঢুকে যাচ্ছেন কেন? রাম মন্দির হয়েছে তো, তখন তো মানুষ হসপিটাল, স্কুল এগুলো বলেনি। কেন আক্রমণ করা হচ্ছে? ধুলিয়ান হাই মাদ্রাসা মহাদেবনগরে, একটা হাই মাদ্রাসায় 8500 স্টুডেন্ট। আপনি ওই ফারাক্কারি অর্জুনপুর স্কুলে, হাই স্কুলে 12000 স্টুডেন্ট। এগুলো তো সরকারের দায়িত্ব, কিন্তু মসজিদ তো হুমায়ুন কবির ব্যক্তিগতভাবে করছে। আমার কথাটা শুনুন, এই যে অদম্য ইচ্ছা পড়াশোনা করার, একটা স্কুলে 12000 স্টুডেন্ট, মানে সবাই বাচ্চাকে পড়াতে চায়, ওখানে 12টা স্কুল হওয়ার কথা, স্কুল দেওয়া হয়নি। এই যে এরা এই বঞ্চনাকে ভেদ করে উপরে উঠে আসছে, সেইখান থেকে বাবরি মসজিদ যে শহীদ হয়ে গেল সেটা আপনি ভুলে যাচ্ছেন। বাবরি মসজিদকে ওই জায়গায় করলে যদি বলে, তাকে 100% সমর্থন দেবো, দোয়া করবো, কারণ ওটা আমার অধিকার। যেখানে অযোধ্যায় ভাঙা হয়েছিল, ওই জায়গায় যদি আজ থেকে 100 বছর পরেও কেউ করে, আমার দোয়া তার জন্য থাকবে, কারণ ওটা জোর করে ভাঙা হয়েছিল, ওটা আমার অধিকার। কিন্তু তার মানে এই নয়, ধরুন আপনার মেয়ে হারিয়ে গেছে, আপনার মেয়েকে কেউ হত্যা করেছে, মেরে দিয়েছে, তো আপনি কি সেটা ভুলে গিয়ে আরেকটা নতুন মেয়েকে নিজের মেয়ে নাম দিয়ে তার নাম দিয়ে দেবেন? আপনার ধরুন ফাতেমা শেখ আপনার মেয়ের নাম ছিল, আপনি কি আরেকটা নতুন মেয়ের ফাতেকে নাম দিয়ে নিজের ক্ষতটাকে ভুলতে পারবেন? তাহলে এই বাবরি মসজিদ কি ওই বাবরি মসজিদকে ক্ষতকে মুছে দেওয়া যাবে, নাকি ওই বাবরি মসজিদকে আমি ভুলে যাবো যে আমি নতুন বাবরি মসজিদ পেয়েছি? এইটা একটা চালাকি। এবং আমি বলছি, এই বাবরি মসজিদের প্রচ্ছন্নে একটা বড় দাঙ্গার ছক আছে। এখানে বিজেপি, বিশ্ব হিন্দু পরিষদ সবাই ঢুকবে, এবং হুমায়ুন কবিরের পিছনে, আমার কবিরের পিছনে মুখ্যমন্ত্রী আছে, সে এখনও সেই দলের এমএলএ, সেই দল থেকে সে বারও করেনি এবং সেই দল ত্যাগও করেনি, বড় বড় কথা বলে। এবং এই দাঙ্গার পর মুর্শিদাবাদের কোমর ভেঙে দেওয়া আছে না, কিন্তু এরপরে আমরা দেখেছি হুমায়ুন কবির বারবার অনেক কথা বলেন, আবার তিনি তার বক্তব্য পরিবর্তন করেন, ক্ষমাও চেয়ে নেন। এই যে বাবরি মসজিদের ঘোষণা দিয়েছেন, আবার কি তিনি তার ঘোষণা পরিবর্তন করতে পারেন বলে আপনার মনে হয়? এবং তার সঙ্গে আরও একটি প্রশ্ন, অ্যাকচুয়ালি এই বাবরি মসজিদ করার পেছনে হুমায়ুন কবিরের কি উদ্দেশ্য? হুমায়ুন কবিরকে একটা স্কিম দেওয়া হয়েছে। হুমায়ুন কবির উচ্চাকাঙ্ক্ষা আছে মুর্শিদাবাদের সভাপতি ওকে করা হোক, ও রাজনৈতিক ক্ষমতাধর হবে, এবং 4 তারিখে মুখ্যমন্ত্রী যাচ্ছেন মুর্শিদাবাদে, হয়তো দেখবেন ওইখানেই সেটেল হয়ে যাবে। এবং ও বলবে মুখ্যমন্ত্রী স্বয়ং আমার কাছে এসছেন, অতএব আমার দাবিগুলো উনি মেনে নিলেন, তাই আমি বাবরি মসজিদ আর করবো না, আমি পিছনে চলে আসলাম। একটা ফটকাবাজ লোক, মিনিট সেকেন্ডে। এর আগেও বলেছে আমি দল ঘোষণা করছি পাক্কা, আমি কংগ্রেস, সিপিএম, আইএসএফ সবকে সঙ্গে নিয়ে নেবো। আবার সঙ্গে এও বলেছে, কিন্তু মুখ্যমন্ত্রী যদি আমার দাবিগুলো মেনে নেয়, আমি কার সঙ্গে কথা বলবো না, উনি যদি দাবি মেনে নেন, তাহলে কিন্তু আমি পিছনে উঠে আসবো। না, হুমায়ুন কবির তো তিনি বাবরি মসজিদ করবেন বলছেন, এবং বলছেন আগে আমার জাত পরে দল ইত্যাদি, এই সমস্ত বক্তব্যে আপনিও তো একজন মুসলিম সমাজের মানুষ, তো কি মনে হচ্ছে পশ্চিমবাংলার মুসলিম সমাজ, যেমন হায়দ্রাবাদের মুসলিম সমাজের একটা বড় অংশ, তারা আসাদুদ্দিন ওইসি, আকবরউদ্দিন ওইসিকে নেতা হিসাবে মেনে নিয়েছে, পশ্চিমবাংলার মুসলিম সমাজ কি সিদ্দিকুল্লাহ চৌধুরী, ফিরাদ হাকিম, ইমতিয়াজ মোল্লা, নওশাদ সিদ্দিকীদের ছেড়ে কি হুমায়ুন কবিরকে নেতা হিসাবে মেনে নেবে? মসিহা এইটা সাজানোর চেষ্টা,
ওকে যে হিরো বানানো হয়েছে, মুখ্যমন্ত্রী ওকে ছুট দিয়েছে, গরম গরম ডায়লগ দিয়ে হিরো হয়ে যাচ্ছে, বাপের বাটা বুকের পাটা, এই যে কথাগুলো আসছে না, তাতে কিন্তু হাকিকুলকে, ইমতিয়াজ মোল্লাকে, নৌসাদ সিদ্দিকীকে দাবি দেওয়ার এটা একটা প্রজেক্ট। সবসময় ডামি ঘুঁটি দিয়ে অরিজিনাল গুটিটাকে মেরে দেওয়ার একটা প্রচেষ্টা। এখন দেখুন সবাই কিন্তু মুসলমানদের মাসিয়া বলছে, কিন্তু মুসলমানদের বিপদে কোনো দিন যে কখনো একটা কথা বলেনি সে আজকে মুসলমানদের মাসিয়া হয়ে গেছে, এটাই প্রজেক্ট। তিনি কোনো মন্ত্রী পদে নেই, বড় পদে নেই বলে কি হবে? ওই যে মুখ্যমন্ত্রীর টক্করে কথা বলছে, মিডিয়া তাকে দেখাচ্ছে, এতে মুসলমানদের খুব ভালো লাগছে। বাংলাও দেখছি তার কভারেজ করছে এবং ন্যাশনাল মিডিয়াও প্রচুর কভারেজ দিচ্ছে বিষয়টা। আপনি বলুন না, ন্যাশনাল মিডিয়া কভারেজ কেন দেবে? সে কে? একটা সামান্য জিনিস। তো এইটা প্রজেক্ট হচ্ছে কোঅর্ডিনেটেড, অর্গানাইজ করা হচ্ছে, ওকে হাইপ দেওয়া হচ্ছে, তোলা হচ্ছে। এবং আমি এইটা আপনাকে বলছি, কখনোই বাবরি মসজিদ করবে না। আর এখানে বাবরি মসজিদ করতে দেবে, মুখ্যমন্ত্রী করতে দেবে না। এটা একটা ছক, ওকে হিরো বানানো হচ্ছে। এবং যখনই ও মুখ্যমন্ত্রী ওর সঙ্গে গিয়ে কম্প্রোমাইজ করবে, তখন ও সুপার হিরো হয়ে যাবে। মুখ্যমন্ত্রী যখন ওকে মুর্শিদাবাদ দায়িত্ব দেবে, তখন বলবেন যে মুসলমানদের আসলি হিরো এটাই, এবং ওকে হিরো বানিয়ে আবার। সেই যোগ্যতা কি আছে? দেখুন, যোগ্যতা লাগে না রাজনীতিতে, না যোগ্যতা লাগে না। মদন মিত্রের কী যোগ্যতা আছে বলুন তো? ও তো একটা ট্যাক্সির একটা খালাসি ছিল, হকারদের ইউনিয়ন ছিল, ওর কি? আর সুদীপ চক্রবর্তী শুনেছিলাম মুর্শিদাবাদের সাইকেল চোরের কেসেও ধরা পড়েছিল। তো প্রত্যেকের পিছনে যে চলে যান অন্ধকার পাবেন। পার্থ চ্যাটার্জির ক্যালিবার তো দেখলেন, ওর 14খানা বাংলো আর 36খানা ওর বান্ধবী। হ্যাঁ, না, কিন্তু আপনি যে বারবার মুখ্যমন্ত্রীকে টেনে আনছেন এই বাবরি মসজিদের বিষয়ে, হুমায়ুন কবিরের বিষয়ে, কিন্তু অনেকেই তো মনে করছেন যে যদি এই মসজিদ হয় বা পোলারাইজেশন হয়, মুসলিম ভোট তৃণমূলের থেকে কেটে অন্যদিকে চলে যেতে পারে, সেক্ষেত্রে তৃণমূলের লস হবে। তাহলে কেন মুখ্যমন্ত্রী এখানে ইন্টারেস্ট দেখাবেন? আচ্ছা, যদি হুমায়ুন কবির হিরো হয়, আবার ওই নায়ক যদি তৃণমূলেই থেকে যায়, তাহলে মমতার অসুবিধা কোথায়? ও যে বলছে আমি ভোট কেটে এখানে তৃণমূলকে শূন্য করে দেবো, ও কি শূন্য করবে? শূন্য করবে না। আবার ও বলছে আমি জিতে আবার দিদির সঙ্গেই সরকারে চলে আসবো। তোর রং ডংগুলো বোঝার প্রয়োজন আছে, কোথাও যাবে না। ও নিজের ইম্পর্টেন্স বাড়াচ্ছে, এটা একটা ওকে ডামি হিরো বানাচ্ছে, যাতে ওইখানে হাকিকুল হিরো না হয়ে যায়, ওখানে ইমতিয়াজ মোল্লা, ওইখানে মানে আরও যারা আছে তারা যাতে হিরো না হয়, একটা ডামি হিরো তৈরি করা হচ্ছে, যেটা মুখ্যমন্ত্রীর নিয়ন্ত্রণে থাকবে। তাহলে তো মুখ্যমন্ত্রীর লাভ। এটাই হচ্ছে প্রোগ্রাম। ভারতবর্ষের যে পরিস্থিতি, এখানে দাঁড়িয়ে যে সংখ্যাগুরুদের একটা অংশ রাম মন্দির করেছে, আমরাও বাবরি মসজিদ করব, ওরা এটা করেছে আমরাও এটা করব, এই সিচুয়েশানে বা এই পরিস্থিতিতে কি ভারতবর্ষের মাইনরিটি মুসলিমরা কি আছে? দেখুন, পশ্চিমবাংলায় সংখ্যাগুরুরা মন্দির করছে না, মুখ্যমন্ত্রী করছেন, যার ব্রাহ্মণদের সংখ্যা 2%-এর নয়। এটা আমাদের পাগলামো যে আমরা 2%-এর পিছনে ছুটছি। আর মুসলমানরা পশ্চিমবাংলায় সংখ্যালঘুও নয়। মুসলমানদের সংখ্যা যদি সরকারি হিসাবে 30% হয়, তো আপনি মনে হয় 30% আর কোনো সিঙ্গেল কমিউনিটিকে পাবেন না, ঠিক আছে? অথচ আমি কিন্তু এই সংখ্যাগুরুর কম্পিটিশানে যেতে চাই না। কিন্তু আমার কথা হচ্ছে, আমাদের মসজিদের প্রয়োজনে মসজিদ করব। মুখ্যমন্ত্রী মন্দির করেছে বলে আমাদেরকে মসজিদ করতে হবে? এটা কি আমাদের প্রথম মসজিদ? উনি করেছেন বলে আমরা মসজিদ করব? আর তাহলে আমরা জগন্নাথ মন্দির করলে আমরা সমালোচনা করব, আর বাবরি মসজিদ করলে সমর্থন করব? এটা কীরকম কথা? জগন্নাথ মন্দির সরকার করেছে, বাবরি মসজিদ হুমায়ুন কবির নিজের উদ্যোগে পরিশ্রমের টাকায় করছে। তাহলে ও 150 কোটি টাকা যে বলছে প্রজেক্ট, 150 কোটি টাকা ওর ফাইলে, ইনকাম ট্যাক্সের ফাইলে দেখাক। আর ওর কাছে হালাল রিজকের টাকা কোথায় আছে দেখাক। ও তো চিরজীবন তোলাবাজ একটা গুন্ডা ছিল, ঠিক আছে? এই টাকায় মসজিদ হয় না। না, একটা মোমেন মসজিদ বানাবে এবং হালাল রিজক দিয়ে বানাবে, এটাই শরিয়ত। তার একটা টাকাও ওর কাছে নেই। অতএব ও তো তোলাবাজি করবে, আর না জানি কতশো কোটি টাকা চাঁদা তুলবে, 150 কোটি টাকা বলে পুরো ইন্ডিয়া থেকে বিদেশ থেকে টাকা তুলবে। আর মুসলমানরা ভাববে মনে হয় এই বাবরি মসজিদ সেই বাবরি মসজিদ। আমি আপনাকে উদাহরণ বললাম, আপনার মেয়ে মারা গেছে, আপনার মেয়েকে হত্যা করা হয়েছে, আপনি আর একটা নতুন মেয়েকে পয়সা দিয়ে কিনলেন, কিনে বললেন তোমার নাম ফাতেমা শেখ রাখলাম। আপনার মনের ক্ষতটা কি ভুলতে পারবেন? এই বাবরি মসজিদ কি ওই বাবরি মসজিদের ক্ষত মুছে দিতে পারবে কি? অতএব এইটা পাগলামো, এটা কখনোই বুঝবে না।